কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে এখনো বিক্ষিপ্তভাবে জ্বলছে আগুন। ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষত। সেখানকার সবশেষ অবস্থা জানাতে বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন তানজিলা খান মিম। মিম, কার্গো ভিলেজের আগুন কি পুরোপুরি নির্বাপন হয়েছে কিনা, সেই সাথে জানাবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, কি পরিমাণে ক্ষতি হলো? না সানি, পুরোপুরিভাবে আগুন নিভেছে সেটি বলা বেশ মুশকিল, কারণ আপনি যেমন বলছিলেন বিক্ষিপ্তভাবে এখনো পর্যন্ত কিন্তু ভেতরে কোথাও কোথাও আগুন জ্বলছে। আমরা যখন প্রবেশ মুখে দাঁড়িয়েছিলাম তখন আমরা দেখতে পেয়েছি, যদিও গণমাধ্যম কিংবা কোনো ব্যবসায়ীদেরকে, সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে আমরা বাহির থেকে যতটুকু দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে পর্যন্ত জানিয়েছিলাম যে আপাতত এই অত্র এলাকায় আগুনের ধোঁয়া ওঠা বন্ধ রয়েছে। তবে এখন কিন্তু আবারও বেশ কয়েক জায়গাতেই খুব বিশাল আকারেই আসলে এই আগুনের যে কালো ধোঁয়া, সেই ধোঁয়ায় পুরো আকাশ ছেয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে ভেতরে যেই জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে, তার যে পুড়ে যাওয়ার যে ক্ষতবিক্ষত হওয়ার যে গন্ধ, সেটি কিন্তু এখন একদম স্পষ্টভাবেই অনুভব করা যাচ্ছে। আর এখানে এরই মধ্যে সকাল থেকে আমরা বিভিন্ন সিএনডিএফ এজেন্টদেরকে দেখতে পেয়েছি যারা উপস্থিত হয়েছেন, যারা তাদের লোকসানের কথাগুলো আমাদের মাধ্যমে জানাচ্ছিলেন, যারা বিভিন্ন রকম অভিযোগ আমাদেরকে বলছিলেন, সেটি ফায়ার সার্ভিসকে ঘিরে, বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতি তাদের যে অভিযোগ রয়েছে, তারা বলছিলেন পুরো অত্র এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাধীন রয়েছে। এবং সব সময় তারা যেহেতু এক একজন বলছিলেন অনেকটা দীর্ঘ সময়, 25 থেকে 30 বছর কিংবা কেউ তারও বেশি সময় ধরে এই আকাশপথে পণ্য আমদানি রপ্তানির সঙ্গে জড়িত রয়েছে, এই ব্যবসার সঙ্গে তারা সেখানে আসা যাওয়া করেন। তারা সবসময় দেখেন নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। সেই জায়গা থেকে কিভাবে এরকম একটি সেন্সিটিভ জায়গায় সেখানে এভাবে আগুন লেগে গেল এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনতে এতটা সময় লাগলো, সেটি নিয়ে কিন্তু তারা গতকাল থেকেই প্রশ্ন তুলেছেন। এবং গতকাল যারা আগুনের কথা শুনেও আসতে পারেনি, আজ যারা এসেছেন তাদের কিছু যদি পাওয়া যায় কিংবা একটু যদি ভেতরে ঢোকা যায়, নিজেদের পণ্যগুলো যেখানে আছিল সেই জায়গাটার কি অবস্থা সেটি যদি নিজ চোখে দেখা যায়, সেই আশায় এসেছেন। তারা কিন্তু আসলে সেই অভিযোগগুলো তুলছেন। এবং বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে তারা বলছিলেন যে তারা সবসময় শতভাগ এই জায়গার নিরাপত্তা নিশ্চিত করে। তাহলে কিভাবে আসলে এই আগুনের সূত্রপাতটি হলো সেটি কেন এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আমরা কিন্তু জানি ইতোমধ্যেই 7 সদস্যের, গতকাল রাতেই কিন্তু 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই তদন্ত কমিটি বিমান বাহিনীর কর্তৃপক্ষের যারা সদস্য রয়েছেন তাদেরকে সেখানে রাখা হয়েছে সেই তদন্ত কমিটিতে, এবং 5 কর্মদিবসের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আর একই সঙ্গে তারা, ব্যবসায়ীরা যারা ছিলেন তারা বলছিলেন যে তাদের এলসি করা যে পণ্যগুলো ছিল সেগুলোর কিছু কিছু পণ্যের বীমা ছিল, তবে বীমা থাকলেও সেগুলো আবার কোম্পানির দিক থেকে সেই বীমাগুলো করা ছিল। ব্যক্তিগতভাবে যারা পণ্য আনা নেওয়া করেন তাদের পণ্যগুলোর বীমা ছিল না, এবং তাদের পণ্যের যেই বীমা বা ক্ষতিপূরণ, যেহেতু বীমা ছিল না, তাহলে সেই ক্ষতিপূরণগুলো তারা কিভাবে পাবে। যদিও গতকাল আসলে জানানো হয়েছে বিভিন্ন মহল থেকে যে তারা আসলে বীমা করা যাদের রয়েছে তারা ক্ষতিপূরণ পাবে। তবে ব্যবসায়ীরা বলছে ক্ষতিপূরণ পেলেও কতটুকু ক্ষতিপূরণ আসলে তারা পাবে, যাদের পুরোপুরি ক্ষতি হয়েছে, শত শত কোটি টাকা ক্ষতি হয়েছে, তারা কি আসলে সম্পূর্ণ ক্ষতিপূরণ পাবে, সেটা কি আদতে সম্ভব কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু তারা তুলেছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে যেই আগুন জ্বলছে সেই আগুন থেকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে, এবং সেই ধোঁয়া কিন্তু যারা ভেতরে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন, সেনা সদস্যরা রয়েছেন, তারা এখনো পর্যন্ত আগুন নেভানোর কাজ করছে। ফায়ার সার্ভিসের ইউনিট এখনো এখানে রয়েছে, সেই ইউনিট দিয়ে তারা ভেতরে পানি ছিটিয়ে এখনো পর্যন্ত আগুন একদমই পুরোপুরিভাবে নির্বাপন করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছে। উৎসুক জনতার অনেক ভিড় হয়েছে এখানে। তারা, যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা চেষ্টা করছেন, সেই নিরাপত্তা কর্মীরা চেষ্টা করছে উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার। এবং আমরা চেষ্টা করব যে যদি আসলে অনুমতি সাপেক্ষে ভেতরে প্রবেশ করা যায় তাহলে অবশ্যই প্রবেশ করে সেটি সাধারণ জনগণকে বা সাধারণ দর্শক যারা রয়েছেন, যারা আসলে দেখতে চাচ্ছেন ভেতরের ক্ষয়ক্ষতির চিত্র, সেটি দেখানোর। তবে সাধারণ চোখে যদি বলি ক্ষয়ক্ষতির কথা, যেটি আমরা আসলে যারা নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদের কাছেই জিজ্ঞেস করছিলাম, তাদের কাছে যখন আমরা জিজ্ঞেস করছিলাম তারাই যেটি বলছিলেন যে ভেতরের অবস্থা একদমই পুরোপুরিভাবে
কোনো পণ্য অক্ষত অবস্থায় নেই, সব পণ্যই পুরো ছাই হয়ে গিয়েছে এবং সব পণ্যের আসলে সেই পণ্যগুলো কিন্তু যে যারা এসেছেন কিছুটা আশায় যে যদি কোনো পণ্য পাওয়া যায় সে পণ্যটি আবারও তারা নিয়ে যেতে চান, সেরকম কিন্তু কোনো পণ্যই আর অবশিষ্ট নেই। যেহেতু সানি আমরা জানি গতকাল প্রায় 7 ঘন্টা ধরে আগুন জ্বলেছে এবং সেই 7 ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে এসেছে এরকম একটি জায়গায় যেখানে রাসায়নিক ছিল, সেই রাসায়নিক থেকে দাহ্য পদার্থে এত দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে অনেকটা বেগ পেতে হয়েছে। কারণ এই পুরো বিমানবন্দর এলাকাটি একটি উন্মুক্ত এলাকা, সেখানে বাতাসের বেগ অনেক বেশি ছিল এবং দাহ্য পদার্থ থাকায় সরাসরি তারা পানি দিতে পারেনি। পানি যেমন ছিল, ফোম ব্যবহার করে সেই দাহ্য পদার্থের জায়গাগুলোতে যতটা সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার বা আগুন নির্বাপন করার তারা চেষ্টা করেছে এবং সবকিছু মিলে 7 ঘন্টা সময় কিন্তু লেগে গিয়েছে। আর এত ঘন্টা পার হয়ে গিয়েছে তারপরও কিন্তু ভেতরে এখনো বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে আর পুরো আকাশ কিন্তু একটু পরপরই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে। কিছুটা গতকাল রাতে যেমন ছিল তেমন পরিবেশ এখনো সৃষ্টি হয়েছে। সানি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ বিমানবন্দর থেকে। সহকর্মী মিম জানাচ্ছিলেন কার্গো ভিলেজে আগুন লাগার সবশেষ খবর। এবার জানবো শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন লাগার ফলে ফ্লাইট কিছু বিলম্বিত হয়েছে, সেই ফ্লাইটের খবর জানতে সহকর্মী পুলক আছেন সেখানে। পুলক, বিলম্বিত হওয়া ফ্লাইটগুলো কখন পুনর্নির্ধারিত সময় ছাড়বে, সেই সাথে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে জানাবেন। গতকাল বিমানবন্দরের যে কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল তারপর থেকেই কিন্তু ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই কিন্তু ফ্লাইট যেগুলো সেগুলো স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু বিলম্বিত হচ্ছিল এবং একটা পর্যায়ে কিন্তু যে স্থগিত ঘোষণা করা হয় এবং সেই স্থগিত আদেশ কিন্তু রাত 9টা পর্যন্ত চলে এবং সেই পরিপ্রেক্ষিতে এই বিমানবন্দর এলাকায় কিন্তু যেই যাত্রীরা এসেছিলেন তাদের ফ্লাইট যে স্বাভাবিক প্রক্রিয়ায় যে ফ্লাইট চলছিল সেইগুলো কিন্তু বেশ বিলম্বিত হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত সর্বমোট 25টি ফ্লাইট রিশিডিউল করা হয়েছে। মানে যেই ফ্লাইটগুলো বিলম্বিত হয়েছিল এবং উড্ডয়ন করতে পারেনি সেই ফ্লাইটগুলো নতুন করে 25টি ফ্লাইটে নতুন করে সময় নির্ধারণ করা হয়েছে। এছাড়া গতকাল থেকে 15টি ফ্লাইট কিন্তু ডাইভার্টেড হয়েছে এবং এই ডাইভার্টেড ফ্লাইটগুলো কিন্তু সিলেট এবং চট্টগ্রামে ল্যান্ড করেছিল এবং সেগুলো কিন্তু পর্যায়ক্রমে আমরা দেখেছি রাত থেকে সকাল অবধি এই ফ্লাইটগুলো কিন্তু আবার ঢাকায় এসে পৌঁছেছে এবং 6টি ফ্লাইট ক্যান্সেল হয়েছিল। এই 6টি ফ্লাইট ক্যান্সেলের মধ্যে কিন্তু 4টি ফ্লাইট কিন্তু নতুন করে শিডিউল করা হয়েছে, আমরা সকাল থেকে এসে জেনেছি এবং এর মধ্যে 2টি ফ্লাইট কিন্তু এখনও কোনো শিডিউল করা হয় নাই। এই 2টি ফ্লাইট যদি আমি একটু আপডেট জানিয়ে রাখতে চাই, সেই 2টি হচ্ছে একটি দুবাইগামী গতকালকের এমিরেটস ফ্লাইট যেটির নাম্বার হচ্ছে EK587 এবং শারজাগামী এয়ার অ্যারেবিয়ার ফ্লাইট G9572। এই 2টি ফ্লাইট এখনও পুনরায় শিডিউলের অপেক্ষায় আছে এবং এই দুটি যেহেতু এখনও ক্যান্সেল দেখাচ্ছে সেহেতু এই দুটির উড্ডয়নের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনও স্থবির হয়ে আছে এবং কাল 9টা থেকে আমরা শুনেছিলাম যে ফ্লাইট চলাচল শুরু হলেও পূর্ণাঙ্গ গতিতে কিন্তু এখনও পর্যন্ত সক্ষমতা শাহজালাল বিমানবন্দরের যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু অপারেশন শুরু হয়নি। আমরা শুনেছি যে ফ্লাইটগুলো কিন্তু গতকাল রাত থেকেই অর্থাৎ রাত 9টার পর থেকে যে স্বাভাবিক প্রক্রিয়ায় বলেছিল তারা যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে, তারপরেও কিন্তু যে ফ্লাইটগুলো 9টার পরে শিডিউল ছিল সেই ফ্লাইটগুলো কিন্তু 5 থেকে 10 ঘন্টা বিলম্বে উড্ডয়ন করেছিল এবং এখনও কিন্তু কিছু কিছু ফ্লাইট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বিলম্বে উড্ডয়ন করছে। আমরা এখানে কথা বলেছি যাদের ফ্লাইট গতকাল রিশিডিউল গতকাল যাদের ফ্লাইট ছিল এবং সেই ফ্লাইটগুলো আজকে রিশিডিউল করা হয়েছে তাদের কিছু কিছু ফ্লাইট পড়েছে 12টা অথবা 2টার দিকে, অর্থাৎ সকাল 10টার পর থেকে এই ফ্লাইটগুলো কিন্তু রিশিডিউল করা হচ্ছে। যেমন যাত্রীরা বলছিলেন যে তাদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু চরম মাত্রায় পৌঁছেছে, কারণ এই যে ফ্লাইটগুলো যেগুলো রিশিডিউল করা হয়েছে এগুলো ম্যাক্সিমামই ছিল মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট এবং মধ্যপ্রাচ্যে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যক শ্রমিকরা যান এবং এই শ্রমিকরা যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে তারা প্রবণতা থাকে তারা শেষ সময়ে গন্তব্যের জন্য তারা রওনা দেন এবং এই ধরনের যখন বিলম্বের ঘটনায় তারা পড়েন তখন কিন্তু বেশ ভোগান্তিতে শিকার হতে আমরা তাদের কাছে শুনেছি। তারা বলছেন যে আমরা তারা যে সময় ফ্লাইটটি নিয়েছিল তার এখন এই যে বিলম্বের ঘটনার কারণে তাদের কর্মস্থল যেগুলো সেখানে কিন্তু তাদের প্রভাব পড়তে পারে।
এছাড়া ভোগান্তি যদি আমি কথা বলি তাহলে ভোগান্তির ব্যাপারটি এতটুকুই, কিন্তু গতকাল উপদেষ্টা যেই আশ্বাসটা দিয়েছিলেন যে যাদের ফ্লাইট বিলম্ব হয়েছে সেই সকল যাত্রীদেরকে কিন্তু গতকাল রাতে হোটেলে রাখা হয়েছিল, সেখানে খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল এবং তাদের যথেষ্ট আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে আজ সকাল 9টা থেকে ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মীরা যখন আসতে শুরু করেছে তখন থেকেই শিডিউলের যে গতিটি, আমরা যেটা আগে বলছিলাম যে ফ্লাইটের যে স্বাভাবিক প্রক্রিয়াটি যে ব্যাহত হচ্ছে সেটি কিন্তু এখন গতিশীল পর্যায়ে রয়েছে সকাল 9টা থেকে ফ্লাইট ম্যানেজমেন্টের কর্মীরা যখন থেকে আসতে শুরু করেছেন তারপর থেকে। এছাড়া আমি যদি এখন জানিয়ে রাখতে চাই যে বর্তমানে টার্মিনাল 2-এর যে 6 নম্বর গেটটিতে রয়েছে, এই 6 নম্বর গেটের সামনে আমি রয়েছি। এই 6 নম্বর গেটটি দিয়েই কিন্তু যেসব যাত্রীরা বিলম্বে যেসব রিশিডিউল ফ্লাইটের যাত্রীরা রয়েছেন সেই সকল রিশিডিউল ফ্লাইটের যাত্রীদের কিন্তু এই 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হচ্ছে। তো এই ছিল স্থানে আমার কাছে বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে সর্বশেষ পরিস্থিতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরের জামান পুলক।